নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ারের রিপোর্টার। আর দুয়ারের রিপোর্টারের শুরুতে অবশ্যই বিষাক্ত স্যালাইনের মৃত্যু আর তাতে কঠোর মুখ্যমন্ত্রী, সে আপডেট আপনাদের দেব। মেদিনীপুর মেডিকেল এই মুহূর্তে শিরোনামে কড়া অবস্থান। প্রসূতি মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাফিলতি খুঁজতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি। গাফিলতি প্রমাণে কড়া শাস্তির নির্দেশ। নবান্নের ঠিক কি নির্দেশ, কতটা কড়া পদক্ষেপ নবান্ন এই ইস্যুতে করতে চলেছে, আসুন ডিটেলে জানি। আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, আজকে কিছুক্ষণ আগে নবান্নে মুখ্য সচিব মনোজ পান তিনি প্রেস কনফারেন্স করেন এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিব তিনিও ছিলেন, যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় আজকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য দপ্তরের 10 আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এবং তিনি সেখানে স্পষ্ট করে দিয়েছেন যে কাউকে কোনো রেয়াত করা হবে না এবং এই ঘটনায় যারা দোষী বা যারা জড়িত প্রত্যেককে যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হয় এবং তাদের কঠোরভাবে দমন করা হয় সেই নির্দেশই তিনি দিয়েছেন। এবং পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে সিআইডি তদন্ত দেওয়া হচ্ছে এবং যে বিভাগীয় তদন্ত হয়েছে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে হ্যাঁ গাফিলতি ছিল এবং গাফিলতি কথা কিন্তু মেনে নেওয়া হচ্ছে এবং গাফিলতি ছিল এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেখানে যারা ট্রেনি ডাক্তার তারা অপারেশন করেছিলেন, কেন সিনিয়র ডাক্তার ছিল না, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং পাশাপাশি দুদিনের মধ্যে ইতিমধ্যেই যে প্রাথমিক রিপোর্ট এসেছে এবং বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে দপ্তরের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এবং পাশাপাশি প্যারালালি যত তাড়াতাড়ি সম্ভব সিআইডিও তদন্ত করবে এবং তারাও তাদের তরফ থেকে জানাবেন যে দোষী কারা এবং কি গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। তবে এই বিষাক্ত স্যালাইন কেন্দ্রে ঘটনায় যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা কার্যত ডাক্তারের গাফিলতি ছিল, এটা যেমন মেনে নেওয়া হয়েছে, পাশাপাশি প্রত্যেকের চিকিৎসার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে এবং সারাক্ষণ মনিটরিং করা হয়েছে, এগুলো যেমন বলা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট একেবারে যারা অসুস্থ তাদের জন্য এখন চিকিৎসার ব্যবস্থা হয়েছে, কিন্তু এই ঘটনা ঘটলো কেন? কেন অসুস্থ হয়ে পড়লেন এই প্রসূতিরা? কেন একজনের মৃত্যু হলো? গাফিলতি ঠিক কোথায়? এটাই তদন্ত করে দেখবে সিআইডি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। মেদিনীপুর মেডিকেলের তদন্ত রিপোর্ট আর তাতে গাফিলতি প্রমাণ। কাঠগড়ায় সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা কেন গাফিলতি? কারণ মানা হয়নি স্বাস্থ্য দপ্তরের অপারেশন থিয়েটারে যে গাইডলাইন থাকে সেই গাইডলাইন। ওটিতে কোনো সিনিয়র ডাক্তার সেই সময় ছিলেন না। অ্যানাস্থেশিয়া করেছিলেন প্রথম বর্ষের পিজিটি, ওটি সামলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। গাফিলতিতে মৃত্যুতে সবার বিরুদ্ধে ব্যবস্থা। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, তোমার থেকে জানতে চাই, অপারেশন থিয়েটারের যে গাইডলাইন, একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, কোন কোন গাইডলাইনে থাকা শর্ত ভায়োলেট করা হয়েছে? রুমেলা, অপারেশন থিয়েটারের যে প্রোটোকল রয়েছে, অর্থাৎ সেই প্রোটোকল অনুযায়ী একজন প্রসূতির সিজার করতে গেলে তাকে যে প্রোটোকল মেনে অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়া হয়, সেই অক্সিটোসিন কখন দেওয়া হয়? যে সিজারের আগে প্রসব বেদনা জাগানোর জন্য, এবং সেই প্রসব বেদনার জন্য যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয় এবং একই সঙ্গে প্রসব বেদনা জাগানোর জন্য অক্সিটোসিন ইঞ্জেকশন এবং তার সঙ্গে আরও একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে রিফ্ল্যাক্স আটকাতে, অর্থাৎ প্রসূতির খাবার বা অ্যাসিডের থেকে উপরে ঠেলে ওঠা আটকাতে যে মেটাক্লোপ্রোমাইড ইঞ্জেকশন দেওয়া হয়, সেই দুটো ইঞ্জেকশনের ক্ষেত্রে কিন্তু প্রোটোকল মানা হয়নি, এমনটাই বলা হচ্ছে। অক্সিটোসিন এবং এই যে আরেকটি ইঞ্জেকশন সেটা আইএম পদ্ধতিতে, অর্থাৎ মাসেলের নিচে দিতে হয়, ইন্ট্রা মাসেল, এবং যদি ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয় তাহলে সেটা অত্যন্ত ধীর গতিতে দেওয়ার নিয়ম, কিন্তু এই ক্ষেত্রে অক্সিটোসিন দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে, সেটা প্রোটোকলের বিরোধী। এবং একই সঙ্গে এই আরএল স্যালাইনও বলা হচ্ছে কিছুটা সমস্যা ছিল এবং সেই স্যালাইন পরবর্তীকালে দেওয়া হয়েছিল, অর্থাৎ অপারেশনের পরে দোষ ঢাকতে দেওয়া হয়েছিল এবং সেই স্যালাইনের ক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া হয়েছিল। যদিও আসল বলা হচ্ছে যে আগেই সেখানে কোনো সিনিয়র চিকিৎসক ছিল না, একজন প্রথম বর্ষের
যে পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি জুনিয়র ডাক্তার তিনি এই অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন এবং 7 জন প্রসূতিকেই, এবং পাশাপাশি যে 2 থেকে 3 জন জুনিয়র ডাক্তার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা এই সিজারিয়ান সেকশন অর্থাৎ যেটা এই সিজারের অস্ত্রোপচারটা তারা করেছিলেন। কেন কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না? সিনিয়র ডাক্তাররা কোথায় ছিলেন? এই প্রশ্নটা উঠে আসছে। এবং একই সঙ্গে প্রোটোকল বিরোধী, অর্থাৎ যেভাবে এই অক্সিটোসিন দেওয়ার নিয়ম সেই অক্সিটোসিন দেওয়ার প্রোটোকল মানা হয়নি, অর্থাৎ আইএম পদ্ধতিতে দিতে হয়, ইন্ট্রামাসেল পদ্ধতিতে দিতে হয় এই অক্সিটোসিন। যদি বা আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস দেওয়া হয় তাহলে অত্যন্ত ধীর গতিতে দেওয়া হয়। আচ্ছা অভিজিৎ, দেখো ট্রেনি ডাক্তাররা এই ঘটনায় গাফিলতির দায় তাদেরকে এখন কাঠগড়ায় রাখা হচ্ছে, কিন্তু ট্রেনি ডাক্তারদের মাথায় যারা রয়েছেন এই বিষয়টা তো তাদের দেখার কথা ছিল। একটা প্রোটোকল, তুমি যে প্রোটোকলের কথা বলছো, একটা অপারেশন থিয়েটারে কারা যাবেন কারা থাকবেন এটা তো নির্দিষ্ট করে দেওয়া হয়, সেখানে ট্রেনি ডাক্তারদেরকে স্কেপগোট করা হচ্ছে এখন। নিঃসন্দেহে, এবং এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বলছে যে এগুলো দীর্ঘদিন ধরে এরকম ভাবে গভীরে লুকিয়ে আছে। বহু ক্ষেত্রেই সিনিয়র ডাক্তাররা তারা কাজ করেন না, সিনিয়র ডাক্তাররা তারা জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ সেরে নেন, কারণ তাদের কাছে মনে হয় তারা অন্যত্র থাকেন অথবা বিশ্রাম নেন। এবং এক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু যেমন ভাবে সিআইডি তদন্ত মানে বলা হয়েছে তেমন ভাবেই প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ অর্থাৎ গাইনোকোলজি ডিপার্টমেন্ট, জেনারেল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, প্রত্যেক ডিপার্টমেন্টকে বলা হয়েছে অবিলম্বে তাদের প্রত্যেককে রিপোর্ট জমা দিতে হবে। প্রত্যেক জায়গাকার ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ আজকে ডিএম মারফত এসেছে, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের মারফত সেই ফুটেজ এসেছে। দেখা হচ্ছে সত্যি যে রিপোর্ট দেওয়া হয়েছে যে কোন কোন ডাক্তার ছিলেন আদৌ তারা সত্যি ছিলেন কিনা সেই সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। এবং দেখা হয়েছে তদন্তকারী দল তারা দেখেছেন, স্বাস্থ্য সচিব দেখেছেন, এবং তারপরই নবান্ন থেকে একেবারেই অভিজিৎ, আসলে শুধুমাত্র তো চিকিৎসায় গাফিলতি নয়, এক্ষেত্রে গোটা সিস্টেম যেভাবে একটা অপারেশন থিয়েটারে যা যা নর্মস ফলো করার কথা সেই সমস্ত কিছুই হয়তো মানা হয়নি। সেই কারণে সিআইডি তদন্তভার নিলে কোথায় কোথায় লুপহোলস ছিল সেগুলো আরো খুঁজে দেখা দরকার বলেই মনে করছেন আধিকারিকরা। স্যালাইনের জন্য হলো ইয়া অন্য কোনো কারণে হলো বা সার্জারিতে কোনো অন্য কোনো কমপ্লিকেশনের জন্য হলো, এটা ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরেই আমরা আপনাদেরকে সব জিনিসই জানাবো, নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। এবার যে ছবি দেখাবো তাও অবশ্যই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে রিলেটেড। একজন অসহায় স্ত্রী কাঁধে নিয়ে চলেছেন তার স্বামীকে, কিন্তু কি এমন হলো যে অসহায় স্ত্রী তার স্বামী কিভাবে কাঁধে নিয়ে হাঁটছেন দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। বিরতির আগে যে কথা আপনাদের বলছিলাম, স্ত্রীর কাঁধে চেপে হাসপাতালে স্বামী, কিন্তু কেন এই পরিস্থিতি? হুইল চেয়ার না থাকার অভিযোগ, আর রায়গঞ্জ হাসপাতালে সিটি স্ক্যান করতে যান রোগী, পা ভেঙে যায়। রায়গঞ্জের রায়পুরের বাসিন্দার, কয়েকদিন আগে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা সিটি স্ক্যান করতে বলে, কিন্তু এভাবে হাসপাতালে পৌঁছতে হলো কারণ সেখানে হুইল চেয়ার নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন সঙ্গে। মুক্তা, এমএসভিপি এই অভিযোগ তো অস্বীকার করছেন, সিচুয়েশনটা কি ছিল কি ছিল না সেখানে হুইল চেয়ার? দেখো রুমেলা, এক ব্যক্তি কাজ করতে গিয়ে পা ভেঙে যায় এবং 5 দিন থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল এবং ডাক্তার পরামর্শ দেয় তাকে সিটি স্ক্যান করার জন্য, এবং সিটি স্ক্যান করার জন্য তার স্ত্রী 3 তলা থেকে কিন্তু নামিয়ে আনে এবং ইমার্জেন্সির সামনে বসে থাকে হুইল চেয়ারের জন্য। কিন্তু সেখানে বসতে বলা হয় হুইল চেয়ারের জন্য, কিন্তু সেই সময় হুইল চেয়ার পায় না এবং অনেকক্ষণ ধরে বসে থাকে, তারপরে কিন্তু মিলে না। অবশেষে স্ত্রীর কাঁধে চেপেই কিন্তু সিটি স্ক্যান কেন্দ্রে পৌঁছতে হয় স্বামীকে নিয়ে, কারণ রায়গঞ্জ ইমার্জেন্সি থেকে প্রায় 200 মিটার দূরে সিটি স্ক্যান কেন্দ্র, অনেকটা বেগ পেতে হয়েছে। এই চিত্র আসতে কিন্তু হইচই পড়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজে। কিন্তু এমএসভিপি দাবি করছে যে হুইল চেয়ার বা স্ট্রেচার অ্যাভেলেবেল আছে,
তাহলে কেন সেই সময় পেল না? একটা যখন ডাক্তারবাবু লিখে দিয়েছে যে সিটি স্ক্যান করতে হবে, ইমার্জেন্সি রয়েছে, তাহলে ওখানকার যারা স্টাফরা ছিল তারা কেন হেল্প করলো না, কেন তাদেরকে সাহায্য করলো না? কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্ন তুলছে। তবে এই যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং রায়গঞ্জে কিন্তু একটা অন্য একটা বার্তা পৌঁছেছে। কেন এটা কি তাহলে কাঁধের গাফলতি? যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে বা আধিকারিকরা রয়েছে হাসপাতালের, তাদের নজরে কেন আসলো না? এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক কাটছে। তবে কিন্তু এমএসভিপি বলছেন যে অ্যাভেলেবেল আছে, কিন্তু যদি আরেকটু যদি অপেক্ষা করতো তাহলে সেই সময় পারতো। কিন্তু প্রশ্ন, যদি ইমার্জেন্সি যদি কেস হতো তাহলে কি সেই হুইল চেয়ারের জন্য কি অপেক্ষা করতে হতো? সেখানে কি রুগীর কি আরও বড় ধরনের ক্ষতি হতে পারতো? প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ রুগীরা। বেশ, হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে বলে কি বলি, আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে এই যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যেতাম, পিটি করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। আর এদিকে জমি দখল ঘিরে রণক্ষেত্র কুলচি, কারখানার জমি দখল ঘিরে উত্তেজনা। ছবি দেখাবো আপনাদের। বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, গ্রামবাসীরা বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ, কাউন্সিলরের দলবলের সঙ্গে সংঘর্ষের জেরে আহত একাধিক। কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, ধুমধুমার পরিস্থিতি, কি ঘটেছিল এক্স্যাক্টলি? জমি দখল নাকি অন্য কিছু? দেখো, একেবারে জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। কুলটির 17 নম্বর ওয়ার্ডে কি ইস্কোর একটু ফাঁকা জমি পড়েছিল, সেই জমিতে স্থানীয় কাউন্সিলরই প্রস্তাব দিয়েছিলেন কি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে, যাতে উপকার পাবে আশেপাশে ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু আজ সকালে হঠাৎই গ্রামবাসীরা দেখতে পায় কি সেই জমিতে মাপঝোপ করার কাজ চলছে, কিন্তু কোনো সরকারি আধিকারিকরা নয়, পৌরসভার কোনো আধিকারিকরা নয়, সেই জমিতে মাপজোপ করছে কাউন্সিলরের বেশ কিছু অনুগামীরা। তাতেই তাদেরকে প্রশ্ন করে স্থানীয় গ্রামবাসীরা কি কারণ কি মাপজোপ করার, তাতে কোনো উত্তর দেয়নি। এবং ঘটনার খবর পেয়ে যখন কাউন্সিলর সেই ঘটনাস্থলে পৌঁছায়, তখন কাউন্সিলরকে গোটা বিষয়টি জানায় গ্রামবাসীরা। তাতেই কিন্তু কাউন্সিলর এবং কাউন্সিলর অনুগামীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটে। একের উপরে লাঠি নিয়ে হামলা চালানো হয়, যাতে যে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এবং গ্রামবাসীদের অভিযোগ, কাউন্সিলরের মদতেই কাউন্সিলরের অনুগামীরা এই জমি দখল করছে, যেই জমিতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করার কথা ছিল, সেই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ না করে অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য জমি দখল করে নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, এবং সেই কারণেই সংঘর্ষ। আমাকে জানা গেল ওই জমিটা সেলের জমি, ওইখানে আমরা আমাদের 63, 65, 17, 70, 66 এই নিয়ারেস্ট কোনো হেলথ সেন্টার নেই। তো আমি মনে ভেবেছিলাম ওইখানে একটা হেলথ সেন্টার করা যাবে। ওইখানকার যে স্থানীয় লোক আমাকে বললো যে ওইখানে জমি মাপি হচ্ছে। এখন আমি গেছি, তা আমার উপরে রোজ নেমেছিল, আমার উপর লাঠি চার্জ করেছে। দুটা আমার এই হাতে লেগেছে, বুকে লেগেছে। আমি আত্মরক্ষার জন্য হাতে লাঠি তুলেছি, ঠিক আছে, আমি কাউকে মারিনি। আমার ওয়ার্ডের যদি কেউ ওখানে ফিতা নাপতো, দখল করতো, তাহলে তো আমি বলতাম 1 इंच जमीन কেউ लेते পারবে না। वहाँ पर सरकारी जमीन है, व्यक्तिगत नंदकिशोर यादव के तरफ से उसको दखल किया गया है। बात हुआ कि पूरा मोहल्ला का रहेगा, पूरा समाज के लिए। यहाँ पर शादी ब्याह किसी का, लड़की का, जो भी कुछ लोग वहाँ पर गए रहे बोलने के लिए कि इसको मत घेरिए, आप रहने दीजिए। ललन मेहरा आ रहा है नंदकिशोर यादव का सपोर्ट में, काउंसलर है, वो भी मारा, पब्लिक के ऊपर वो भी डंडा छोड़ा है। কর্মতীর্থ তৈরির পরেও রাস্তাতে হকাররা। বারাসাতে ছবি দেখাবো, রাস্তার উপরে পসরা সাজিয়ে হকাররা। কোটি টাকা খরচ হয়েছে, 200টি দোকান ঘর নিয়ে তৈরি হয়েছে কর্মতীর্থ। কিন্তু আর এই ব্যবসা করছি, এরকম টুকটাক বাড়ি নিয়ে যাচ্ছি, এখানে কিছু রাখছি না। এই সমস্যা আমাদের একটু তো আছে। বারাসাত পৌরসভা থেকে তো আপনাদের ছবি তোলা হয়েছিল, ফোন নাম্বার নেওয়া হয়েছিল, সবই হয়েছিল। তারপরে তো আর কিছু হয়নি, ভাঙচুর হয়ে গেল। জন্য দোকান দেওয়া হবে বলেছিল, হ্যাঁ, সেই ব্যাপারে কি জানেন এখন? সেই ব্যাপারে তো কিছুই আর জানি না, সেই চুপচাপ রয়েছে। আবার যদি ভেঙে দেওয়া হয় তখন ওখানে আর কি করব? পৌরসভা থেকে তো ছবি বা ফোন নাম্বার তুলে নিয়ে দেখতে হবে বলে, তো সেখানে এখন কিছু জানো? নিয়ে গেছিল ছবি টবি তুলে, ফোন নাম্বার নিয়ে গেছিল, সেটা এখনো কিছু করেনি। ফুটপাতেই ভালো, এই ফুটপাতেই ব্যবসা করাটা ভালো হয়।
আমাদের যদি এখানে সব মাল টাল রাখতে দেয় তাহলে সুবিধা হয়, আমাদের ভেঙে চুরে নিয়ে গেলে আমাদের অসুবিধা হবে। এর আগে তো একবার ভেঙে দিয়েছিল, আবার যদি ভেঙে দেয় তখন ভেঙে দিলে কি করা যাবে? আবার দোকান করবে, আবার দোকান করতে হবে, এইভাবে চলতে হবে, নাহলে চলবে না তো আমাদের। এভাবেই চলতে হবে, না হলে তো চলবে না আমাদের। অর্থাৎ ফুটপাতই ভরসা তাদের ব্যবসার জন্য। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কর্মতীর্থ তৈরি হয়েছে, কিন্তু সেখানে তাদের কি দোকান মেলেনি? তাহলে কেন ফুটপাতের উপরে তাদেরকে ভরসা করতে হচ্ছে? একদম, দেখো, প্রায় 2021 সালে প্রায় 2,79,00,000 টাকা দিয়ে কর্মতীর্থ তৈরি হয়েছিল। বারাসাতে যেহেতু শহরে যারা হকার রাস্তার উপরে পসরা সাজিয়ে বসে তাদের জন্য তীব্র যানজট হয়, এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু এই 2 কোটি প্রায় 3 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল কর্মতীর্থ বা হকার্স মার্কেট। কিন্তু সেটা প্রায় 5 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেই হকারদের কোনো সেই চাবি, দোকানের চাবি দেওয়া হয়নি। পৌরসভা ইতিমধ্যে জানিয়েছেন নাকি এই 5 বছরেও কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম রয়েছে, এবং কিছু যেহেতু প্রায় এখানে 2,500 হকার্স রয়েছে যারা রেজিস্টার, ফলে তাদের লটারি হবে তারপরে, কিন্তু সেটা 5 বছরও হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই লটারি হচ্ছে না এবং ইলেকট্রিক প্রবলেম মিটছে না। ফলে যে 5 বছর আগে যে সমস্যার কথা মাথায় রেখে হকার্স মার্কেট তৈরি হয়েছিল সেই সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে। ফলে তাদের মধ্যেও কিন্তু তাদের কাছ থেকে একাধিকবার কাগজপত্র নেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে কোনো রকম ভাবে সেই হকার্স অথবা মার্কেটের চাবি দেওয়া হচ্ছে না। ফলে জানি ইতিমধ্যেই ক্ষোভ জমছে এবং বারাসাত শহরের সামগ্রিকভাবে সমস্যার শিকারই হতে হচ্ছে, কারণ কারিকারি টাকা খরচ হয়েছে, দোকান হয়েছে তৈরি, চাবি মেলেনি, আর তারা ফুটপাতে বসে ব্যবসা করছে, আর যানজট পোহাতে হচ্ছে বারাসাতবাসীকে। বারাসাত পৌরসভা যে অঞ্চলে হকাররা বসে আছে, আমরা একটা কর্মচিত্র করেছি মিউনিসিপ্যালিটির থেকে। সেই কর্মচিত্রে তাদের স্থান করে দেওয়ার জন্য কিছু কিছু হকার যে অভ্যাস রয়েছে রাস্তার উপরে বসা, স্বাভাবিক কারণে উঠতে একটু সময় লাগছে, তবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে একটু সময় লাগছে। ইলেকট্রিক লাইন, ইলেকট্রিসিটি এবং দোকানের যে লটারি হবে সেই টোটা জেলা শাসকের সঙ্গে কথা বলে এবং সাব ডিভিশন অফিসে এসডিওর সঙ্গে কথা বলে আমরা এবং চেয়ারম্যান আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে টোটাল লিস্ট হয়ে গেছে। আশা করি আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তাদের দোকানগুলো হস্তান্তর করা হবে এবং কর্মতীর্থেই তাদের ব্যবস্থা করে দেওয়া হবে। আর এবার দেখাবো জমির পাট্টা থাকা সত্ত্বেও কিভাবে দখল। গোয়ালপুকুরে কাঠগড়ায় তৃণমূল নেতা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ। বিএলএলআরওর টেবিল চাপড়ে পদ্ম শিবিরের বিক্ষোভ। বিজেপি রাজনীতি করছে দাবি অভিযুক্তের। পৈতৃক জমি বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। শুনুন কি চলছে সেখানে। আপনি জানেন কি 20 লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে জেলা, আর ইনি যে সময় কংগ্রেসে ছিল সিপিএম এ উনি পাত্তা করতে পারেনি। এই 3 মাসে কেন এটা কোন জাদুর চমৎকার হয়ে গেল কি আপনার কাছে অ্যাপ্লাইটা হয়ে গেল? আগে কি বিআর অফিস ছিল না এখানে? জয়নুলের জন্য কি থাকবেন আপনারা? জয়নুল তো অ্যালাইনমেন্ট হয়ে যাবে, আপনারা কি থাকবেন আমাকে? এইটা এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করছেন যদি একটা লোক মৃত্যু হয়ে যায় জমিনের বিবাদে। গোয়ালপুকুরে কাঠগড়ায় তৃণমূল নেতা। আপনারা দেখছিলেন যে বিজেপি শিবিরের বিক্ষোভ। কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি সিচুয়েশন এক্স্যাক্টলি কি। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের কোয়ালিঘর এলাকার বাসিন্দা বদিরুদ্দিন নামে ওই ব্যক্তির 1 একর জমি হাতিয়ে নেওয়া বা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে গোয়ালপুকুরেরই তৃণমূল নেতা জয়নুল হকের বিরুদ্ধে, এবং এই অভিযোগ তুলে গোয়ালপুকুরের বিজেপি নেতা গোলাম সরবরের দ্বারস্থ হন ওই অসহায় ব্যক্তি। এরপরে আজকে দেখা গেছে যে ওই অভিযোগ তুলেই কিন্তু গোয়ালপুকুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিক রয়েছে তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভের জেরেই কিন্তু সেই ভূমি দপ্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে যেটা জানা গেছে যে ওই ব্যক্তির দাবি যে তার যে পাট্টা রয়েছে সেটি হচ্ছে 1983 সালে, কিন্তু সেই পাট্টা তার তোয়াক্কা না করে সেই তৃণমূল নেতা সেই তার জমি দখল করে পুনরায় কিন্তু পাট্টার দাবি করেছেন। যেহেতু ওই তৃণমূল নেতার দাবি যে বিজেপি এখানে রাজনীতি করার চেষ্টা করছে এবং তার যে জমি রয়েছে, যে জমি তিনি দখল করেছেন সেটি তার পৈতৃক জমি বলে দাবি করেছেন। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু বেলারও কিন্তু আশ্বাস দিয়েছেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখবেন বিষয়টি এবং খতিয়ে দেখার আশ্বাস দিলেই সেখান থেকে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। বেশ, কাঠগড়ায় তৃণমূল নেতা, কিন্তু এর পেছনে বড় কেউ রয়েছে, বড় কোনো মাথা রয়েছে অভিযোগ করছেন বিজেপি নেতা। মদত মন্ত্রী করছে, আমি ডাইরেক্ট বলবো 100% কনফিডেন্ট আছি এটা মন্ত্রী চুক্ত হচ্ছিল টিএমসি পার্টিতে জয়েন করার আগে যে তুমি আসো, যতগুলো আছে তোকে জগা জমি লাগবে না, কি আসবে তোকে লিডারশিপ দেবো 5টা অঞ্চলের। বিএলও করাচ্ছে না, বিএলও হাত ধরে করাচ্ছে মন্ত্রী। যেরকম বাবুল জয়েন করছে, বাবু
পাঞ্চিপাড়াতে, উনাকে বলছে ওদিকে তুমি লুটো, তুমি এদিকে লুটো, লুটার দোকান খুলে দিচ্ছে। আর খুব স্বাভাবিকভাবেই অভিযুক্ত তৃণমূল নেতা তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ওই জমি এখনো বলছে আমার বাবা কাকার নাম রেকর্ড আছে, ক্ষমতা নেই বিএলআর হাত দিয়ে দিবে। আমি একজন পলিটিক্যাল লিডার, অভিযোগ প্রুফ নিয়ে করতে হবে। আমি টিএমসি তে আসে এমন কোনো কথা না যে আমি কারো জমি জবরদস্তি দখল করতে যাই। আর ওনার বুড়ি বুড়ি ক্লেম আছে, কিছু গুন্ডা বাহিনী নিয়ে বেড়ায়। ও বলছে মাফিয়া, জমি মাফিয়া তো আমি বন্ধ করেছি। আর এদিকে ভূমি রাজস্ব আধিকারিক তিনি অবশ্য গোটা বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। এবার আবেদন যেটা হচ্ছে যে কোনো লোকে করতে পারে। আমরা ইনকোয়ারি করে দেখি জমি আপনাকে আমি দিয়েছি করে, তাহলে রক্ষা করার দায়িত্ব প্রথম আপনার। সেটার জন্য প্রথমে আপনাকে পুলিশে যেতে হবে, পুলিশ আমাদের ইনফর্ম করবে যে জমিটা আমরা যাচ্ছি না, অভিযোগটা একদম ঠিক নয়। তো লিখিতভাবে যদি অভিযোগ না করে, সেই অভিযোগ কিন্তু মুখোমুখি আমাদের অভিযোগ এখানে নেওয়া হয় না। লিখিত অভিযোগ হলে আপনি তদন্ত শুরু অবশ্যই করবো, কেন করবো, 100% করবো সেটা। আদালতের নির্দেশের পরেও জমি ফেরত নয়। তুফানগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ। তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ। তুফানগঞ্জ মহকুমা আদালতে মামলা ব্যবসায়ীর জমি ফেরতের নির্দেশ আদালতের, আর অভিযোগ অস্বীকার তৃণমূল অঞ্চল সভাপতি। আদালতের নির্দেশের পরেও জমি কেন ফেরত নয়, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর। হ্যাঁ রুমেলা, দেখো একেবারেই তোমাকে বলে রাখি, এই যে তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি গোপাল শাহ, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে স্থানীয় সংকোষ নদী লাগোয়া এক বাসিন্দা আছে সুশান্ত কুমার মজুমদার, তার 18 বিঘা জমি গত 4 বছর ধরে তিনি জোর করে দখল করে রাখছেন। এবং গোটা বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, তাতেও কোনো কাজ হয়নি। এরপরই ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন এবং তুফানগঞ্জ মহকুমা আদালত ওই ব্যবসায়ীর পক্ষে রায় দিয়েছেন যাতে তাকে জমি ফেরত পাওয়া যায়। কিন্তু তিনি যখন তার জমি ফেরতের জন্য গতকাল গিয়েছিলেন, তখন তাকে এই তৃণমূলের নেতার তরফে, তৃণমূল নেতার অনুগামীরা তাকে হুমকি দেয় বলে অভিযোগ, এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো রকম সহযোগিতা পাননি। এরপরই তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই যে ব্যবসায়ীর যে অভিযোগ করেছেন তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযুক্ত তৃণমূল নেতা তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ, তাকে কালিমা লিপ্ত করার জন্যই এই ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। রুমেলা। স্কুল চলাকালীন জমি হারাদের নিয়ে শুনানি। 12 নম্বর জাতীয় সড়কের জন্য জমি দান, বিডিও অফিসের বদলে স্কুলে শুনানি। ন্যায্য দামের দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ, আর বিক্ষোভে উত্তেজনা। আমডাঙ্গা স্কুলে ছবি দেখছেন আপনারা, কি হয়েছিল সেই সময় জানাবেন। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল। দেখো, আমডাঙ্গার অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে সেখানে ভূমিহারাদের নিয়ে একটি শুনানি, অর্থাৎ সেখানে হিয়ারিং এর ব্যবস্থা করার কথা ছিল এবং সেই হিয়ারিং হওয়ার কথা ছিল প্রশাসনিক ভবন অর্থাৎ বিডিও অফিসে, কিন্তু সেটি না হয়ে কামদেবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সেখানেই শুনানি বা হিয়ারিং এর ব্যবস্থা করে প্রশাসন। এবং তখনই প্রশাসনের এটা এলাকার যারা ভূমিহারা তাদের আরও বক্তব্য, প্রায় 17টি মৌজার মধ্যে প্রায় 5টি মৌজার ভূমিহারাদের সেখানে ডাকা হচ্ছে এবং সেখানে ডেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে তাদের কোনো কথাই শুনছেন না। ফলে জেলা শাসক তিনি জমির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার আধিকারিকরা এখানে এসে সেখানে শুনানির পর্ব চলছিল, ফলে সেখানেই বেঁকে বসে এবং তাদের 2013 আইনে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু প্রশাসন 2013 আইনে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং তখনই প্রশাসনের আধিকারিকদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ভূমিহারারা এবং আমডাঙ্গা থানা পুলিশ গেলে পুলিশকেও সঙ্গে বচসা হয়। কিন্তু 2013 সালের আইনে জমি না দিলে কোনো রকমভাবে 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করতে দেবেন না, এমনটাও ভূমিহারাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কিন্তু প্রশাসন কেন একটি প্রশাসনিক ভবন ছাড়া সেখানে একটি প্রাইমারি স্কুলের মাঠে সেখানে স্কুল চলাকালীন সেখানে হিয়ারিং এর ব্যবস্থা করলেন, জানি ইতিমধ্যেই ক্ষোভ জানালেন এবং 2013 সালের আইনেই কিন্তু জমির দাম দিতে হবে, না দিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন জমিহারারা। ফলে যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় এই আমডাঙ্গা কামদেবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে। রোমেলা। বেশ, আমরা একদম ফেড আপ হয়ে গেছি, আমাদের মাথার কাজ করছে না। বাপদাদার সম্পত্তি লুট করে নিয়েছি, যারা ট্রিটমেন্ট পায়নি বিনা চিকিৎসা মারা গেছে, ঠিক আছে, আর সেই সম্পত্তি তুমি জলের দামে মানে বলপূর্বক মন গড়া একটা। আজকে আমরা এখানে এসেছি আমাদেরকেও অন্ধকারে রেখে, যেটা গত 30/11/2024 তারিখে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ন্যায্য অধিকার রক্ষা কমিটিকে নিয়ে ডিএম সাহেব এবং অন্যান্য আধিকারিকরা বিডিও অফিসে সরাসরি আমাদের সঙ্গে বসে আলোচনা করবেন, তার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফের উত্তপ্ত বীরভূমের নানুর।
অনুব্রত ঘনিষ্ঠ নানুরের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ, আর কাজল শেখের অনুগামীরা রিঙ্কুকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। কিন্তু কেন মারধর, কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে রিঙ্কু চৌধুরী, এবং তাকে কিন্তু প্রথমে নানুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে বোলপুর যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সেখানে তার চিকিৎসা এখনো পর্যন্ত চলছে। যেটা তার দাবি যে তিনি যেহেতু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা বা ওখানকার কর্মী, তার জন্যই তাকে কাজল সেটা কিন্তু তারা জানাচ্ছে যে রিঙ্কু চৌধুরী কোনো দলের সঙ্গে যুক্ত নয়, একটা সময় তৃণমূল দল করতে, তবে বর্তমানে কোনো দল করেন না। আর তাকে যারা মারধর করেছে তারা কিন্তু তৃণমূলের কেউ নয়, তিনি চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন, আর সেই টাকা ফেরত দিতে পারছে না, তার জন্যই যারা চাকরি দেওয়ার টাকা দিয়েছিলেন তারাই মারধর করেছে। যদিও রিঙ্কু চৌধুরী জানিয়েছেন যে এই সমস্ত কোনো ব্যাপারই নয়, তিনি যেহেতু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং নানুরের স্থানীয় তৃণমূল নেতা আব্দুল করিম খান ঘনিষ্ঠ, সেই জন্যই তাকে মারধর করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল তা কিন্তু আবারও প্রকাশ্যে আসছে, কারণ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা, এমনটাই কিন্তু মনে করছে নানুরের স্থানীয় যারা অন্যান্য বিরোধী দলেরা রয়েছে তারা। কিন্তু বেশ, কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক 25-30 জন আমার উপরে অ্যাটাক করে গাড়ি থেকে নামায় এবং মাটা ঘরের জন্য তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের বাঁটে করে এবং রডে করে সাবলে করে হাত তো পুরো বেরিয়ে ভেঙে দেয়। বন্ধু সবার ও মার খেলো, কোথায় মার খেলো তাও জানি না, তবে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে, নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খোঁজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি, যে ওদের কাছ থেকে নাকি প্রায় 3-4 বছর হলো কারো কাছে 4 লাখ কারো কাছে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে। অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর গুলি, মাথা ভাঙায় বুড়াবুড়ি সীমান্তে গুলি চলল, কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি, বিএসএফ গুলি চালালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, বিএসএফ কে গুলি চালাতে হলো কোন পরিস্থিতিতে? দেখো, মাথাভাঙা বুড়াবুড়ি সীমান্তে অনুপ্রবেশকারীরা কিন্তু কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল ভারতে। সে সময় বিএসএফ এর নজরে এলে বিএসএফ তাদেরকে সতর্ক করে, উল্টে সেই দুষ্কৃতীরা বিএসএফ এর উপর আক্রমণের চেষ্টা করে ধারালো অস্ত্র নিয়ে। সে সময় আত্মরক্ষার্থে কিন্তু বিএসএফকে গুলি চালাতে হয়। তবে এই অনুপ্রবেশ কিন্তু এর আগেও সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, এবং বিএসএফ এর গুলিতে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক। কিন্তু তারপরেও কিন্তু অনুপ্রবেশকারী দুষ্কৃতীরা কিন্তু তারা থামছে না, তারা কিন্তু চেষ্টা করছে অনুপ্রবেশ করতে। এই ঘটনার পর কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে মাথাভাঙা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়, এবং দুষ্কৃতীদের ফেলে যাওয়া ধারালো অস্ত্রসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে তারা মাথাভাঙা থানায় তুলে দেয়, এবং সেই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গ্রামবাসীদের বক্তব্য যে এই অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন, কারণ তারা আতঙ্কে তাদেরকে থাকতে হয়, কারণ অনুপ্রবেশকারীরা যদি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে যায় তাহলে তাদের একদিকে যেমন গবাদি পশু তারা চুরি করে নিয়ে যায়, পাশাপাশি একেবারে অনেক ধন্যবাদ। মালদায় জাল আধার কার্ড তৈরির রমরমা, বৈষ্ণবনগরে অনলাইন সার্ভিস দোকানে হানা, উদ্ধার 70টি আধার নথি সহ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, মালদায় জাল আধার কার্ড তৈরির রমরমা, এবং যদি আমরা শুধু মালদার দিকেই নজর রাখি তাহলে এই ধরনের জালিয়াতি, এই পাসপোর্ট জালিয়াতি কিংবা ট্যাবের টাকা গায়েব, সবকিছুর এপিসেন্টার হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গাগুলো। কেন জালিয়াতির এত রমরমা এইসব জায়গায় কেন? একদমই, দেখো, এই প্রশ্নেরই কার্যত উত্তর খুঁজছে পুলিশ। কারণ ট্যাবের ক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে, প্রচুর দুর্নীতিগ্রস্ত যারা মালদা থেকে ধরা পড়েছিল, বিভিন্ন জেলা পুলিশ এসে মালদা থেকে অভিযুক্তদেরকে তুলে নিয়ে যায়। এবং এক্ষেত্রে মালদাতে পাসপোর্টের তোমার আধার জালভাবে তৈরি হচ্ছে, ভুয়ো তোমার পাসওয়ার্ড ব্যবহার করে হচ্ছে, এবং সেই পাসওয়ার্ড কোথায়? অসমের পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে মালদায়, আর সেই পাসওয়ার্ডের ভিত্তিতে তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড, যেটা সম্পূর্ণ বেআইনি
সাধারণভাবে লাইসেন্স বা অথরাইজেশন থাকা উচিত সংশ্লিষ্ট দপ্তরের, অথচ সরকারি কোনো অনুমোদন ছাড়াই এরকম ভাবে একটা ডিজিটাল অনলাইন সার্ভিসেস দোকান একটা সীমান্তবর্তী বাজারে, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে প্রচুর আধার কার্ড। এবং পুলিশ খবর পেয়ে অভিযান করে এবং সেই সময় দোকানের মালিক এবং কর্মচারী দুজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। একটি দুটি নয়, প্রায় 70টি আধার সংক্রান্ত কাগজ নথি পেয়েছে পুলিশ এবং ধৃতদের আজকে মালদা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিচ্ছে পুলিশ, কারণ হঠাৎ করে অসমের পাসওয়ার্ড এই মালদার যুবকরা পেল কি করে, আর কেন এই মাথায় আসলো যে এই পাসওয়ার্ড ব্যবহার করে তারা নথি তৈরি করতে পারবে, এবং অনেকের কাছ থেকে এই জন্য মোটা টাকা নেওয়া হয় এমনটাও পুলিশ জানতে পারছে। বেশ কিছু বৈদ্যুতিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে, তার থেকেও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে এমনটাই পুলিশ মনে করছে। এবং এই সেন্টারের মাধ্যমে কারা আধার কার্ড করেছিল, এ পর্যন্ত কতজনের আধার কার্ড করা হয়েছে, তারা সত্যি ভারতীয় কিনা বা বৈধ কাগজপত্র নথি ছিল কিনা, তাদের কিসের ভিত্তিতে আধার তৈরি হলো, সবটাই কিন্তু এই মুহূর্তে পুলিশের আর এদিকে সুতি থেকে ধৃত 2 বাংলাদেশি ও 1 ভারতীয়, 2 বাংলাদেশিকে বাচ্চাদের পোশাক পাচারের সাহায্যে ধৃত মালদার বাসিন্দা, ধৃত ভারতীয় মালদার বাসিন্দা জমিরুল শেখ, ধৃত 2 বাংলাদেশি চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। লেটেস্ট আপডেট নেব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, সুতি থানার পুলিশ গতকাল রাত্রিবেলাতে টহলদারি দেওয়ার সময় 3 জনকে গ্রেপ্তার করে এবং তার মধ্যে তাদেরকে জেরা করে জানা যায় 2জন বাংলাদেশি এবং 1 জন হচ্ছে মালদার বাসিন্দা। এই 2 জনের বাড়ি কিন্তু হচ্ছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় তাদের বাড়ি। কি করতে এসেছিল না, তারা ছোট বাচ্চাদের শীতের পোশাক কিনতে এসেছিল এই সুতি এলাকাতে এবং তারপরে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং মালদার যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার মাধ্যমে কিন্তু সীমান্ত পার হয়ে এসেছে। তারপরে কিন্তু সেই জিনিসপত্র কিনে আবার চলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে চলে যাওয়ার আগেই তখন পুলিশের টহলদারিতে মনে হয় 3 ব্যক্তিকে দেখে সন্দেহ হয়, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর আসল তথ্য উঠে আসে এবং এছাড়াও আরও কয়েকজন আছে বলে সন্দেহ করে এবং তবে এদের 3 জনকে গ্রেপ্তার করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, আর কে রয়েছে এবং কিভাবে সীমান্ত পেরিয়ে এলো এবং কতদিন ধরে এই ধরনের ব্যবসা করছে, সমস্ত কিছু জানার চেষ্টা করছে সুতি থানার পুলিশ। বেশ, আর এদিকে ভেস্তে গেল বাগান বৈঠক। মেচপাড়া চা বাগান খুলতে ত্রিপক্ষ বৈঠক। আজ ত্রিপাক্ষিক বৈঠক ডাকে শ্রম দপ্তর। মালিক পক্ষ না আসায় হলো না এই বৈঠক। 8ই জানুয়ারি বন্ধ হয় মেচপাড়া চা বাগান। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, যদি বৈঠকই না হয় তাহলে সমস্যার সমাধান হবে কিভাবে? একদমই রুমেলা, দেখো, সেই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহলে উঠছে। তার কারণ হচ্ছে আজকে যে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নারতেই কিন্তু এই যে মেচপাড়া চা বাগান, সেই চা বাগানের সমস্যা নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছিল শ্রম দপ্তর। এই বৈঠকে শ্রম দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হলেও মালিক পক্ষ কিন্তু আসেনি এবং মালিক পক্ষে না আসার কারণেই কিন্তু এই বৈঠক ভেস্তে গেছে। রুমেলা, দেখো, বিষয়টি হচ্ছে 8ই জানুয়ারি রাতের বেলা কিন্তু আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে এই চা বাগান ছেড়ে চলে গেছে মালিক পক্ষ। পরের দিন সকালবেলা ডুয়ার্সের ভালো চা বাগান বলে পরিচিত এই যে মেচপাড়া চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান যে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে এবং এক নোটিশে কর্মহীন হয়ে ওঠেন প্রায় 1300 শ্রমিক। এই 1300 শ্রমিকের ভাগ্য এখন কি হবে? বৈঠকে যদি মালিক পক্ষই না আসে তাহলে সমস্যার সমাধান কোন পথে হবে, এই নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তায় প্রশাসন থেকে শ্রমিক পরিবার সকলে। বেশ, গভর্নমেন্টের ইন্টারভেনশনে মিটিং ডাকা হয়েছিল, ম্যানেজমেন্টকেও ডাকা হয়েছিল এবং 3টে ট্রেড ইউনিয়ন আছে তাদের ডাকা হয়েছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা ম্যানেজমেন্ট চিঠি দিয়ে জানিয়েছে ম্যানেজার নেই, আউট অফ স্টেশন এবং সে অসুস্থ, সুতরাং এই মিটিংয়ে তিনি হাজিরা দিতে পারবেন না। খুব শর্ট পিরিয়ডেই আর একটা মিটিং ডাকার দাবি আমরা রেখেছেন। পরের মিটিংয়ে আশা করছি কিছু একটা পজিটিভ আমরা রেজাল্ট পাবো। কিন্তু মেচপাড়া বাগান আমাদের ডুয়ার্সের অন্যতম একটা বাগান, যে কোনোদিন এই বাগানে কোনো ঘটনা ঘটেনি। ম্যানেজমেন্ট বিনা কারণে শ্রমিকদের একটা ফোর্টনাইট পেমেন্ট, স্টাফদের একটা স্যালারি না দিয়ে এরা রাতের অন্ধকারে এরা বাগান ছেড়ে চলে গেছে। আর আমরা সমস্ত ইউনিয়ন থেকে বলার পরে আজকে মিটিং ডাকা হয়েছিল লেবার ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আজকে মালিকরা মিটিংয়ে আসেন না। আমরা বলেছি ডিএলসি সাহেবকে যে ইমিডিয়েট এই বাগানটাকে খুলতে হবে
যা বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেটা আমরা বাইপার্টেড হোক বা ট্রাইপার্টেড বসে আমরা সেটা ওয়ার্কাররা মানে কাজে ছিল, কাজে যাওয়ার সব ইয়ে ছিল, কোনো ঝামেলা ছিল না। মালিক হঠাৎ সবাইকে মানে মানে বাগানটা লক আউট করে চলে গেল। নিউজ 18 বাংলার খবরের জের। বাঁকুড়ার সোনামুখীর দক্ষিণশোল গ্রামের ছবি দেখিয়েছিলাম আমরা, সেখানে ছিল প্রবল জল সংকট। আর আমাদের খবর দেখানোর পর এবার কাটতে চলেছে জল সংকট। গ্রামের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা খবরের জেরে শুরু জল সরবরাহ প্রকল্পের কাজ। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 2022 থেকে সমস্যা শুরু, এবং আমরা গতকাল যাদের বক্তব্য শুনছিলাম তারা বারবারই বলছিলেন যে এই সমস্যা বহুদিনের, তাই বাধ্য হয়ে তাদের কুয়োর জল খেতে হয়। আমরা এই খবর দেখানোর পর কতটা তৎপর হলো প্রশাসন? একেবারেই তৎপরতা লক্ষ্য করা গেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের, কারণ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যেমনটাই অভিযোগ তুলেছিল যে এজেন্সি রয়েছে, সেই এজেন্সির গাফিলতির কথা আজ সকাল থেকেই দেখা গেছে। এজেন্সির একাধিক ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি অন্য প্রজেক্ট ছেড়ে এখানে চলে এসে, অর্থাৎ সোনামুখী ব্লকের দক্ষিণশোল যে গ্রামে রয়েছে সেখানে চলে আসে। একাধিক মিস্ত্রি লাগানো হয়েছে, যা তারা জানাচ্ছেন যে আগামী কালকের মধ্যে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তোমাকে জানাবো, শেষ করা খবর পর্যন্ত এখনো ট্যাপ কলে জল না বেরোলেও অনেকটাই কাজ এগিয়ে গেছে। আগামী কালকের মধ্যে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ যে দক্ষিণশোল গ্রাম, এই গ্রামের দীর্ঘদিনের সমস্যা ছিল, সেই সমস্যা সমাধান করেছিল সরকার। 2022 সালে সরকারের 36 লক্ষ টাকা ব্যয়ে এই মিনি জল প্রকল্প চালু করা হয়েছিল, কিন্তু 2022 থেকে 2025 দীর্ঘ সময় অতিবাহিত হলেও গ্রামে কিন্তু ওই ট্যাপ কল দিয়ে জল পড়েনি। গতকাল আমাদের নিউজ 18 বাংলা খবর 3 ভোর সেই খবর দেখাই আমরা, তারপরেই তৎপরতা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সকাল থেকে একাধিক ইঞ্জিনিয়ার গ্রামে গেছে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে এবং তৎপরতা লক্ষ্য করা গেছে। ইঞ্জিনিয়ারের পাশাপাশি যে এজেন্সি এই কাজের দায়িত্ব নিয়েছে সেই এজেন্সিকেও তৎপরতার মধ্যেই দেখা গেছে, কারণ তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন তারা কাজ করতে পারেননি। অবশেষে আগামীকালের মধ্যেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। রুমেলা, বেশ, আমরা এখানে এসে রিভিজিট করতে প্রত্যেকে আমাদেরকে বলেছিল যে পরে একবার এখানে যেন ইনফর্ম করে মানে দেখে যায় যে পাম্পটা আদৌ কি একদিনও চলেছিল কিনা। এখানে পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি একদিনও জল পেয়েছে কিনা, ওনারা বলেন যে ওনাদের এখানে কোনো পাম্পই এখনো পর্যন্ত চালানো হয়নি। প্রচুর লোকজন প্রচুর রয়েছে, কিন্তু ওনাদের যেভাবে কাজ করেছেন সেই কাজগুলো কিন্তু ভুল আছে, মানে জয়নিং ফয়নিং ওরা করতে পারছেন না এখনো পর্যন্ত। তা ওনার সঙ্গে কথা বললাম, ওনারা যেটা বলছেন না আমরা আজকেই চালিয়ে দেবো, কিন্তু আমরা যেটা বুঝছি আজকে ওনারা হয়তো চালাতে পারবেন না। ওরা বলছেন যে 2-3 দিন, আমার মনে হয় 2-3 দিনের মধ্যে চালিয়ে দিতে পারবে। নিউজ 18 বাংলাকে আমরা অনেক ধন্যবাদ গ্রামের পক্ষ থেকে। ওনার সারাদিন গতকাল খবর দেখানোর চাপে আজ সকাল থেকে তোড়জোড় কাজ চলছে। আমরা অফিসারকে চিনি না, তবে আশা করছি ওনারা আজকে চাপে পড়ে ট্যাপে জল ফেলার চেষ্টা করছে। ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। জিনাতের পর এবার বাঘ আতঙ্ক আবারও। ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি মানিয়াদি জঙ্গলে থাবার ছাপ ঘিরে বাঘের আতঙ্ক, এলাকায় সতর্কতা জারি। কথা বলবো, প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, আবার কি বাঘের আতঙ্ক জোরালো হচ্ছে? কোথায় রয়েছে, কি অবস্থান এখনো পর্যন্ত? বন দপ্তর সূত্রে কি খবর? দেখো, বন দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মানিয়ারি যে জঙ্গল রয়েছে, মূলত এই মানিয়ারি যে জঙ্গলটি সেটা হচ্ছে একদম ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়ার যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার পাহাড়ের ওপর। আর সেই পাহাড়ি একমাত্র যে পথ রয়েছে সেই পথ দিয়েই আগে জিনাত এসেছিল। সেক্ষেত্রে এবার আবার নতুন করে এই বাঘ, আর এই দুই বাঘকে নিয়ে রীতিমতো আতঙ্কিত, কারণ আগে এই পথ দিয়েই জিনাত গিয়েছিল এবং বাঁকুড়াতে গিয়ে জিনাতকে ধরতে পেরেছিলেন বন দপ্তর। এবারও সেই একই জায়গায় বাঘকে দেখা গেছে এবং বাঘ নিয়ে রীতিমতো চিন্তিত এখানকার বন দপ্তর। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে এই যে মনিয়ারি যে গ্রাম রয়েছে তার আশেপাশে যে জঙ্গল রয়েছে সেখানে প্রায় 30টির উপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং তার পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানকার মানুষকে সতর্ক করা হয়েছে। রাতে মানুষকে বাড়ির বাইরে বেরোতে মানা করা হচ্ছে এবং গবাদি পশুদেরকে জঙ্গলে না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের যে টিম, সেই টিমও এসে পৌঁছেছে। সুন্দরবনের টিমকে নিয়ে বিশেষ একেবারে জিনাতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্সপোর্ট টিম তারা পৌঁছে যায়। নজর থাক, নজর কুলতলিতে, এখানেও বাঘের আতঙ্ক। বাঘের আতঙ্ক কুলতলির গোরের চক এলাকায়। আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় বাঘ। বাঘের ভয়ে ইতিমধ্যেই জাল দিয়ে গ্রাম ঘিরে দেওয়া হয়েছে। নতুন করে এলাকায় ছড়িয়েছে বাঘের আতঙ্ক।
আর এদিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো খাঁচাবন্দি বাঘকে। গতকাল রাতে মইপিঠে খাঁচাবন্দি দক্ষিণ রায়। ধুলাভাসিনী জঙ্গলে ছাড়া হলো মইপিঠের বাঘ, স্বস্তি ফিরল মইপিঠে। আর এদিকে কতুলপুরে কুকুর আতঙ্ক। পাগলা কুকুরের হামলায় এলাকায় আতঙ্ক। কুকুরের কামড়ে ইতিমধ্যে আহত 15 জন। একাধিক গবাদি পশুকেও কামড় কুকুরের। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, পাগলা কুকুরের আতঙ্ক এই মুহূর্তে যেখানে রয়েছে, কুকুরটিকে ধরা গিয়েছে, সরানো গিয়েছে কোনোভাবে? একদমই, দেখো এখনো পর্যন্ত যেমনটাই জানতে পারা যাচ্ছে, ওই কুকুরকে এখনো পর্যন্ত বাগে আনা যায়নি। কতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া যে রয়েছে সেখানে দুদিন ধরে এই পাগলা কুকুরের আতঙ্কে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষজন। দিনে রাতে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। যেমনটাই তুমি বললে যে ইতিমধ্যেই 15 জন পুরুষ এবং মহিলাকে আক্রমণ করেছে ওই কুকুরে। একাধিক গবাদি পশুকে আক্রমণ করেছে। কারণ অতিষ্ঠ হয়েছে এলাকার মানুষজন। দিনের বেলা লাঠিসোঁটা নিয়ে তাড়ালেও রাতের বেলায় রীতিমতো ঘরে দরজা দিয়ে বসে থাকতে হচ্ছে, কারণ বাইরে বেরোনো যাচ্ছে না। যেমনটা জানতে পারা যাচ্ছে, ওই এলাকায় এক ব্যক্তি আছে, তারই এই পোষা কুকুর হঠাৎ করেই একেবারে যতক্ষণ না এই কুকুরকে বাগে আনা যাবে ততক্ষণ আতঙ্ক তো কমবে না। গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু। বানারহাটের চা বাগান এলাকায় মৃত্যু। পচা গন্ধে মৃত পূর্ণবয়স্ক বাইসনের খোঁজ। বন দপ্তরে খবর, স্থানীয় বাসিন্দাদের। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, দুর্ঘটনা ঘটলো কি করে? বাইসন জঙ্গলের বাইরে বেরিয়ে এলো কি করে? দেখো, জাতীয় সড়কের পাশে পূর্ণবয়স্ক বাইসনের দেহ উদ্ধার করে কিন্তু চাঞ্চল্য ছড়ালো বানহাট ব্লকের রেড ব্যাংক চা বাগান এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু তারা দুর্গন্ধ অনুভব করে। পচা দুর্গন্ধ পেয়েই কিন্তু তারা খোঁজাখুঁজি শুরু করে এবং কিছুটা দূরে গিয়ে দেখতে পায় যে ঝোপের আড়ালে রয়েছে একটি মৃত অবস্থায় বাইসন। এবং ঘটনার চাউর হতে প্রচুর মানুষ ভিড় জমায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের এবং তারা সেখানে এসে সে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জাতীয় সড়কের পাশে সে জঙ্গল দিয়ে বেরিয়ে রাস্তা পারাপার করার সময় কিন্তু গাড়ির ধাক্কায় আহত হতে পারে এবং তাতেই তার মৃত্যু হতে পারে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বন দপ্তর সূত্রে খবর। বেশ, इनिशियल देखने से लग रहा है कि एक्सीडेंटल हो सकता है करके, शायद कि जिस तरह से यहाँ पे 40 का स्पीड का जो लिमिट है और कंटिन्यूसली क्रॉस होते जा रहा है, रोड साइड भी है, तो अभी फिलहाल पता नहीं, लेकिन जल्द ही उनका पोस्टमार्टम करके उसके बाद मरने का कुछ कारण है वो समझ में आ जाएगा। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই প্রবাদ এখন বদলে গিয়েছে। এখন গঙ্গাসাগর সাধারণ মানুষ বারবার যেতে চান। আর মকর সংক্রান্তির দিন জমে ওঠে গঙ্গাসাগর মেলা। আগামীকাল মকর সংক্রান্তি। এই মুহূর্তে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। রাতের ছবি দেখাচ্ছি। আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনি আশ্রম। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, আগামীকাল সকাল 6:58 থেকে শুরু হবে পুণ্য স্নান। তার আগের এই রাত কেমন আলো ঝলমলে গঙ্গাসাগর? একদমই, দেখো কচুবেড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা তট এবং কপিল মুনির আশ্রমে যে চত্বর, সেটা আলোর রোশনাই সেজে উঠেছে। আর সর্বোপরি বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় প্রত্যেকটি রাজ্য থেকেই মানুষজন তারা এসছেন এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। এবং তারা আগামীকাল সকালবেলায় 6:58 থেকে পূর্ণ লগ্ন শুরু হচ্ছে। সেই পূর্ণ লগ্নে স্নান সারবেন। পরের দিন সকাল 6:58 পর্যন্ত এই পূর্ণ লগ্ন থাকবে এবং এই পূর্ণ লগ্নে তারা স্নান করতে এসছেন। ইতিমধ্যেই সরকারিভাবে যেটা জানানো হয়েছে, আজ বিকেল 5টা পর্যন্ত 55 লক্ষ পুণ্যার্থী এসে তারা স্নান সেরে বাড়ি ফিরেছেন এবং তারপর থেকে অগণিত পুণ্যার্থী তারা আসছেন। বিভিন্ন পয়েন্টে এখনো পর্যন্ত পুণ্যার্থীরা আটকে রয়েছেন। তারা ধীরে ধীরে আসবেন আজকে রাত ভোর এবং কালকে সকাল থেকে সেই সংখ্যাটা প্রায় অনেকটা ডবল হবে বলে প্রশাসনিক তরফ থেকে তারা মনে করছেন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাগর তট থেকে শুরু করে কপিল মুনির আশ্রম এবং প্রত্যেকটি যে যানবাহন চলছে সেখানেও সাগর বন্ধু একেবারে মকর সংক্রান্তির পুণ্য লগ্ন। আগামীকাল মকরের মঙ্গল স্নান।
রাত 8টা থেকে 9টা জেলার প্রতিটি প্রান্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দুরন্ত আপডেট তুলে ধরলেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা।